আজকের এই প্রতীকী ধর্ণা মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, সম্মানিত মঞ্চ, এখানে উপস্থিত আমাদের সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মেরুতে অবস্থান করা সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ এবং অস্বীকার করবার কোনো জায়গা নেই, ভারতীয় রাজনীতিতে একটা পরিচ্ছন্ন ভাবমূর্তির শ্রী সীতারাম ইয়েচুরি মাত্র কয়েক ঘন্টা আগে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। তার দলের, তার সমব্যথী, তার পরিবারের সমস্ত মানুষের জন্য আমাদের সমবেদনা থাকলো। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে সীমিত রাজনৈতিক পরিসরে 80-র দশকে যখন রাজনীতি শুরু করেছিলাম, তখন আমরা কলকাতায় বড় মিছিল দেখতাম যে নিকারাগুয়ায় মার্কিনী অবরোধ তুলে নিতে হবে, ইথিওপিয়ায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত মিছিল হয়েছিল বামপন্থীদের। কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর এই অকথ্য অত্যাচারের বিরুদ্ধে কোনোদিন বালি থেকে বালিগঞ্জ পর্যন্ত আমরা কলকাতা শহরে মিছিল দেখিনি। আজকে দল মত নির্বিশেষে মানুষ প্রতিবাদ করছেন আরজি করের একটি বিচ্ছিন্ন মেয়ের ধর্ষণ এবং খুনের জন্য নয়। মানুষ প্রতিবাদ করছে দীর্ঘ 12 বছর যাবৎ একটা হেজিমনিকে সরিয়ে দিয়ে আরেকটা হেজিমনিকে যে চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের বুকের ওপরে, একটা একাধিপত্যবাদের বিরুদ্ধে আরেকটা একাধিপত্যবাদ রিপ্লেস করে দিয়েছে। আজকে দীর্ঘদিনের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, মানুষের ওপর নির্বিচারে অত্যাচার, মহিলাদের সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করে নেওয়া, এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে তার সমালোচনা করা, তাকে অগ্রাহ্য করা, সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে পদদলিত করা, মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া, সমস্ত ছোট ছোট প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করার যে রাজনীতি ধারাবাহিকভাবে 1 দশক ধরে চালিয়েছে তৃণমূল কংগ্রেস, মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। রাস্তায় বহু মানুষ নেমেছেন। যে আরজি করের সুপারকে নিয়ে আজকে দীর্ঘদিন ধরে 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন চলেছে। মনে রাখতে হবে, একমাত্র রাজনৈতিক দল বিজেপি। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চিঠি দিয়েছিলেন, আমাদের চিকিৎসা সেলের যিনি নেতা ডক্টর শারদ মুখোপাধ্যায়, তার নেতৃত্বে চিকিৎসকদের প্রতিনিধি দল রাজ্যপাল ভবনে যায় এবং তার অপসারণের দাবি জানায়। যেখানে মানুষ সমস্ত দল মতকে ভুলে গিয়েছে, মানুষ যখন রাজনৈতিক বাধা বন্ধনকে ছিঁড়ে ফেলে রাস্তায় নেমে পড়েছে, তখন তার মধ্যেও আবার কিছু অপ্রাসঙ্গিক শক্তি প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করেছে। এই রাজনীতি কাম্য নয়। মানুষ রাজনৈতিক দলের উপর থেকে যদি আস্থা হারিয়েও ফেলে, মনে রাখতে হবে যে দিনের শেষে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত হবে রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ঘটনার প্রথম দিন থেকে বলছি যে সন্দীপ ঘোষের কাস্টোডিয়াল ট্রায়াল চাই। আমরা প্রথম দিন থেকে বলছি কলকাতার পুলিশ কমিশনার, যার নির্দেশে, যার পদান্নতায়, যার অনুমোদনে আজকে এই দুর্ঘটনাটি সম্পন্ন হয়েছে এবং অকুস্থলকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আজকে তার গ্রেপ্তার চাই, তার কাস্টোডিয়াল ট্রায়াল চাই, তার অপসারণ চাই। আমরা রাজনৈতিক দল, আমাদের নির্দিষ্ট প্রতীক আছে, আমাদের দলের পতাকা আছে। আমরা আমাদের মতো করে ঘটনার বিশ্লেষণ করেছি, আমরা আমাদের মতো করে ঘটনার প্রতিবাদ করেছি, আমরা সমান্তরালভাবে রাস্তায় হেঁটেছি।
আমরা পথ অবরোধ করেছি, বন্ধ করেছি, ধর্ণা দিয়েছি, ধর্ণা আজও চলছে কলকাতার মানুষের সামনে। জেলায় জেলায় পতাকা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু যখন মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ রাস্তায় উদ্বেলিত হয়েছে, বিজেপি তার মধ্যে ঢুকে তার পতাকাকে সামনে তুলে রেখে রাজনৈতিক প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করেনি। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন, যারা চিকিৎসকদের আন্দোলনে ঢুকে পড়তে চাইছেন, যারা আবার জেএনইউ স্লোগান ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা লোকজন, ই আজাদি ঝুটা হ্যায় বলে যে বামপন্থীরা একদিন দাবি করেছিলেন, তাদের থেকে অতিরিক্ত এগিয়ে গিয়ে যারা বলেছিলেন মুঝে চাইয়ে আজাদি, তারাও এই রাজনীতির মধ্যে ঢুকে পড়েছেন কালো গেঞ্জি গায়ে পড়ে। আমরা তাদের বিরুদ্ধাচরণ করিনি, কিন্তু মনে রাখতে হবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের একটা সীমা আছে। অসংখ্য মানুষ যারা জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করেননি, যারা জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের হয়ে বুথে বসেননি, কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো প্রতিবাদে সামিল হননি, তারাও রাস্তায় নেমেছেন। তাদের প্রতি একটা নির্দিষ্ট মর্যাদাবোধ দেখানোর আজকে অধিকার আছে প্রত্যেকটি মানুষের, এবং দায়িত্ব আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের। আজকে সেই দায়িত্ব থেকে কিছু মানুষ বিচ্যুত হয়ে যাচ্ছে, যারা মনে করছেন যে বিজেপির কোনো মহিলা নেত্রীকে গো ব্যাক স্লোগান দিয়ে তারা এই জনবিচ্ছিন্ন করে দেবেন বিজেপিকে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। দিনের শেষে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত। দিনের শেষে মানুষ ভোট দেবেন, কোনো ফেসবুকে ভোট দেবেন না, হোয়াটসঅ্যাপে ভোট দেবেন না, ইনস্টাগ্রামে ভোট দেবেন না, এক্স হ্যান্ডেলে ভোট দেবেন না। মানুষ পায়ে হেঁটে বুথে যাবে, বুথে গিয়ে তার নির্বাচিত করবে তার মনোমতো প্রার্থীকে। তাই যে যতই আন্দোলন করুন না কেন, প্রত্যেকেই এটা বোঝেন যে অন্তিম লক্ষ্য হলো এই তৃণমূল কংগ্রেস সরকারের বিসর্জন। এই সরকার মানুষের সমস্ত মানবিক মূল্যবোধকে কার্যত ধ্বংস করে দিয়েছে। আমাদের এই ধর্ণা আগামী 16 তারিখ পর্যন্ত চলবে। আমাদের সমস্ত রাজ্য নেতৃবৃন্দ, আমাদের বিধায়ক, আমাদের সাংসদরা উপস্থিত থাকবেন এই মঞ্চে। যিনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের মনকে গানের মধ্যে দিয়ে ভাসিয়ে তোলেন, মুহূর্তের মধ্যে তিনি যে কোনো সভাকে উদ্বেলিত করতে পারেন, সেই বিধায়ক অসীম সরকার আমাদের মধ্যে এখন আছেন। উনিও কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কিন্তু এটা মনে করলে হবে না যে 2016 সালে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিআইএম ঐক্যবদ্ধভাবে লড়াই শুরু করেছিল। আমরা যারা বিজেপি করি, আমরা দীর্ঘদিন সমস্ত মানুষের জন্য দরজা খোলা রেখেছিলাম। যেই মুহূর্তে সবচেয়ে বড় অভিশাপ হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন আরজি করের মতো ঘটনা ঘটতে থাকবে। এর থেকে মানুষকে নিবারণ করা যাবে না। আপনারা কংগ্রেস সিপিএম এর জোট দেখেছেন, কংগ্রেস তৃণমূলের জোট দেখেছেন। 2021 সালে পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেস আর সিপিআইএম কে বার্তা দিয়ে দিয়েছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ সরিয়ে দিতে পারে তার নাম বিজেপি। অর্থাৎ আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিতে পারবেন না, তার সরকারকে বিসর্জন দিতে পারবেন। তাই শুধু 16 তারিখে, আগামী 16 তারিখে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবার মনে করার কোনো কারণ নেই। রাত্রি 9টার সময় 16 সেপ্টেম্বর আমরা শুভরাত্রি বলে দেব, এটাও মনে করবার কোনো কারণ নেই। আমাদের লক্ষ্য এক। অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে যা হবার সে তো হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাবে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে। তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে বিজেপিকে।
যে মানুষ গো ব্যাক বলবে, মানুষ ইডি সিবিআই এর কাজের ভার আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে। কেন গ্রেফতার হচ্ছে না? কেন ৩৫৬ ধারার প্রয়োগ হচ্ছে না? কেন ৩৫৫ প্রয়োগ করছে না? আজকে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে পরিকল্পিতভাবে বামেরা ছড়িয়ে দিচ্ছে, এর জন্য দায়ী বিজেপি। সিজিও কমপ্লেক্স অভিযান হচ্ছে, এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতির রায় সেটা পর্যন্ত বিজেপি প্রভাবিত। শিক্ষিত মানুষজন যারা এই মিছিলে অংশগ্রহণ করছেন, প্রতিবাদ করছেন, তারা বিষয়টি নিয়ে চিন্তা করবেন। আমরা কোনো রাজনীতিতে কোনো প্রতিবাদকে রং লাগাইনি। আমরা কোনো জায়গায় গিয়ে কোনো কিছুর গেরুয়াকরণ করে দিইনি। আমরা আমাদের মতো করে আমাদের শক্তি নিয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ চলবে, এই আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন কবে মানুষ দুর্গাপুজোর উৎসবে নামবেন। বামপন্থীরা দুর্গাপুজোটা বলতেন না, বলতেন শারদীয়া উৎসব। মুখ্যমন্ত্রীও এখন অতি বাম, মাদার অফ নিউ কমিউনিজম, তিনিও বলছেন উৎসবে ফিরুন। আরে কোনটা উৎসব? ওই কলা বউ না থাকলে, ওই কলা বউয়ে স্নান না করালে আপনি যত বড় থিমের প্যান্ডেলই করুন না কেন, কোনো মানুষ তার মধ্যে ঢুকবে না। পুজো আছে, পুজো চলবে, দুর্গা পূজাতে মানুষ অংশগ্রহণ করবে। সনাতনী এই জনপ্রবাহ, এই বহমানতাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতে পারবেন না। মানুষ কিভাবে নিজের আনন্দ প্রকাশ করবেন সেটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বিসর্জনকে নিয়ন্ত্রণ করছেন। আগামী দিনে হয়তো দেবী দুর্গার দিকে তাকিয়ে বলে দেবেন যে বাংলায় এখন স্থানাভাব আছে, মিছিল চলছে রাস্তায়, আপনি দুই মেয়েকে নিয়ে আসবেন না, দুটো ছেলেকে নিয়ে এলেই চলবে। রিস্ক আছে এখানে লক্ষ্মী সরস্বতীকে নিয়ে আসার, তাই দুজনকে বাদ দিয়ে দেবেন। বাংলার মানুষ মেনে নেবেন? দুর্গাপুজোর কার্নিভাল, আরে কার্নিভাল দুর্গাপুজো নিয়ে হয়, তো নতুন ন্যারেটিভ তৈরি করে দিলেন পশ্চিম বাংলায়। আমরা যতদূর খবর পেয়েছি, দেবাদিদেব মহাদেব স্পিড পোস্টে চিঠি পাঠিয়েছেন নবান্নে, কৃতজ্ঞতা স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তার স্ত্রীর এই ধরনের জনপ্রিয়তা তৈরি তিনি করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। ভাবটা এমন, তৃণমূল কংগ্রেস কিছু ক্লাবকে অনুদান না দিলে দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস ঠিক করবে মানুষ কবে মার্কেটিং এ নামবে। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে মানুষ কিভাবে, কখন, কোথায়, কতটা প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। প্রথমে চেষ্টা করেছিলেন আইন এনে, প্রথমে বলেছিলেন ফাঁসি চাই। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ সঞ্জয় ঘোষের ফাঁসি নয়, তৃণমূল কংগ্রেস সরকারের ফাঁসি চাইছে। আর সেই ফাঁসি চাইবার জন্য আমরা তাদের সঙ্গে আছি। আজকে তৃণমূলকে সরাতে হবে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে যারা কলুষিত করে দিয়েছে, যারা জীবনের প্রত্যেকটি ঘটনা প্রবাহের মধ্যে রাজনীতি করেছে, যারা বামপন্থীদের থেকেও বেশি সমাজটাকে আরো রাজনৈতিক সমাজ বানিয়ে দিয়েছে, যারা প্রত্যেক মানুষের মুখের ভাষা, প্রত্যেকের প্রতিবাদকে নিয়ন্ত্রিত করতে চাইছে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এই সর্বগ্রাসী সর্বব্যাপী একাধিপত্যের বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠেছে। আপনারা বিজেপিকে ভোট দিতে পারেন, বিজেপিকে ভোট নাও দিতে পারেন, আপনারা আমাদের সমালোচনা করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটু ওপার বাংলার দিকে তাকান। যে দেশের জন্ম দিয়েছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, আজকে যে কংগ্রেসের নতুন প্রজন্ম বিজেপির সমালোচনা করছেন, তাদের মনে রাখতে হবে ওই 1971 সালের পাকিস্তান যুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা গোটা উত্তরবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলায় সক্রিয় ছিলেন। তাদের গণবেশ পরে সেদিন তারা অস্পৃশ্যতার কথা বুঝতে পারেননি। যেদিন দলের বাইরে এবং দলের ভিতরে সমালোচিত হয়েও অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন এবং বলেছিলেন আমরা সমস্ত ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আপনার পাশে আছি, আপনি এদের ঔদ্ধত্যের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করুন। যে বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী,
আজকে সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত সবচেয়ে বড় লাইব্রেরি, যে লাইব্রেরির কথা পৃথিবীর বহু জায়গায় ছড়িয়ে পড়েছিল, এত বেশি তাদের কালেকশন, সেখানে একটা বইও সেখানে অবশিষ্ট নেই। আমরা বামপন্থী বুদ্ধিজীবীদের দেখেছি, মারা গেলেও সমালোচনা করছি না, কিন্তু একবার অতীতের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। শ্রীমতী গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করবার পর বাংলার মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে জানবার জন্য চা চক্রের আহ্বান জানিয়েছিলেন আমাদের এই রাজভবনে। এমার্জেন্সির প্রয়োজনীয়তা কি? কবি, সাহিত্যিক, তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীদের সামনে ইন্দিরা গান্ধী তার অবস্থান ব্যক্ত করেছিলেন। কেউ সেদিন কোনো প্রতিবাদ করতে পারেননি, কেউ কোনো প্রতিবাদ করেননি। তার বেশ কয়েক বছর পর সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন যে ইন্দিরা গান্ধী আমায় জিজ্ঞাসা করলেন, কিরকম আছো সুনীল? আমি উত্তরে ইন্দিরাকে বলেছিলাম যে তোমার ওই উষ্ণ ঠোঁটে কতদিন পড়েনি কোনো প্রেমিকের চুম্বন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবাদ। আজকে সেই প্রগতিশীল, যিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষকে বিভিন্নতা সৃষ্টি উপহার দিয়ে গেছেন, যিনি বহু ভারতীয় ভাবধারা সংস্কৃতির বিরোধিতা করেছেন তার নিজের মতো করে, তার প্রতিভা, তার লেখনী শক্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজকে সুনীল প্রেমী, সুনীলের কবিতা প্রেমী সকলকে মনে করিয়ে দিতে চাই, সুনীল গাঙ্গুলির বাসগৃহটা আজকে বাংলাদেশে দখল হয়ে গেছে। বাংলাদেশে তার যে লাইব্রেরি, তার যে বই, সেগুলো ফেলে দিয়ে সেখানে চায়ের গুদাম বানানো হয়েছে। খবর দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার নাকি আবার সেটা উদ্ধার করে ফেলেছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে। মনে রাখবেন, ওপার বাংলায় ওই যারা ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা, যারা পান্ডে, তিওয়ারি আছেন, যারা জয়সওয়াল, গুপ্তা আছেন, যারা বৌদ্ধ খ্রিস্টানরা আছেন, তারা কেউ কিন্তু নিস্তার পাচ্ছে না। তারা সকলেই আক্রমণের শিকার। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে যারা এক সময় বলেছিল पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत স্বাধীন होगा, যারা এই কলকাতার এই ধর্মতলার রাজপথে মিছিল করেছিল, কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, তারা পাকিস্তান ছিনিয়ে নিয়েছিল, কিন্তু কলকাতাকে ছিনিয়ে নিয়ে যেতে পারেনি, পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিয়ে যেতে পারেননি। কারণ তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, এনসি চ্যাটার্জি ছিলেন, গোপাল মুখার্জি মানে গোপাল পাঁঠা ছিলেন, মেঘনাথ শাহ ছিলেন, সুনীতি কুমার চ্যাটার্জি ছিলেন, রমেশচন্দ্র মজুমদার সহ অসংখ্য জ্ঞানীগুণী মানুষ তারা পথে নেমেছিলেন একটা স্বাধীন হিন্দু হোমল্যান্ডের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বাংলাদেশ হবে না। আরে আপনি যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, বাংলাদেশ তৈরি করতে হবে না। এটা পশ্চিম বাংলাদেশ এমনি হয়ে বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশের যে একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের যে দাবি একসময় সুরাবর্দী তুলেছিল, যাকে সমর্থন করেছিলেন কংগ্রেসের তদানীন্তন সভাপতি কিরণ শঙ্কর রায় আর নেতাজি সুভাষচন্দ্র বসুর শরৎ বসু, যারা তারা আজকে জয় বাংলা স্লোগান দিচ্ছে। যারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন তারা একেবারের জন্য প্রতিবাদ করছেন ওপার বাংলার মানুষের কি ঘটনা ঘটে চলেছে। কলকাতায় কোনো মিছিল নেই। যারা ইথিওপিয়ায় মার্কিনী অবরোধের জন্য, আমি আবার বলছি, টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত মিছিল করতে পারেন, বালি থেকে বালিগঞ্জ পর্যন্ত কোনো প্রতিবাদের মিছিল নেই। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ তারা তার প্রতিবাদ করছেন। এর মধ্যে বাংলাদেশের ১৫০০ পুলিশকে খুন করে ফেলা হয়েছে। আক্রান্ত শুধু হিন্দু নয়, আক্রান্ত হচ্ছে আওয়ামী লীগের নেতারা, আক্রান্ত হচ্ছে সমস্ত সিভিল সোসাইটির যারা ফেস আছেন তারা। যে মানুষ কলকাতায় এসে যে এমপি ২ মাস অন্তর ২৫ লক্ষ টাকা ফুর্তি করে উড়িয়ে যেত, তারা আজকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে যে দয়া করে ৫,০০০ টাকা দিন, আমাদের বাড়িতে খাবার পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে এই জন্যই আমরা বলছি, আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে, নিঃসন্দেহে তিলোত্তমার জন্য প্রতিবাদ জানাতে। কিন্তু একের পর এক আজকে ঘটনা ঘুরে চলেছে। কিছু মানুষ বলছেন উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে শেষ কথা কি? তিলোত্তমার ধর্ষককেই শুধু খুঁজে বার করলে চলবে না।
এই খুন একা সঞ্জীব ঘোষের পক্ষে সম্ভব নয়। এই খুন বা পুরো পরিকল্পনার মধ্যে যোগ আছে দীর্ঘদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে বসে থাকা সুদীপ্ত রায়ের। আজকে যে সুদীপ্ত রায়ের বাড়িতে আজকে তল্লাশি চলেছে, তিনি অকুস্থলে পৌঁছেছেন। সুদীপ্ত রায় ঘটনার সম্পর্কে কিছু জানতো না, এ কথা কেউ বলবে না। জুনিয়র চিকিৎসকেরা এবং চিকিৎসকেরা আগে আমাদের কাছে যে গোপন তথ্য দিতেন, আজকে তারা প্রকাশ্যে মুখ খুলছেন। আর বামেরা যারা বিভিন্ন সময়ে আজকে মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে সিপিআইএম এই আন্দোলনের মধ্যে ঢুকে ঢুকে প্রাসঙ্গিক হয়েছে, তারা কেউ ধোয়া তুলসী পাতা নয়। 2001 সালে প্রথম চিকিৎসক খুন হন আরজিকর হসপিটালে। কিসের প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করেছিলেন কাশীপুর পর্নোগ্রাফি র্যাকেটের। আজকে তার প্রতিবাদ করবার জন্য তাকে খুন হতে হয়েছিল। 2003 ড্রাগ র্যাকেটের বিরোধিতা করে আরেকজন খুন হয়েছে। বামপন্থীদের সময় বহু মানুষ হারিয়ে গেছে। মনীষার মা আজ পর্যন্ত বিচার পায়নি। মনীষা মুখার্জি কোথায় চলে গেছে কেউ তা জানে না। তা নিয়ে সেদিন রাস্তায় গণ আন্দোলন হয়নি, সেদিন কোনো বড় প্রতিরোধ তৈরি হয়নি। এই বামেদের আমলে একটার পর একটা গুপ্ত হত্যা। আজকে মানুষ সেদিন ভুলে যায়নি। আজকে অতীতের কথা চিন্তা করুন। কলকাতার রাস্তায় প্রথম কংগ্রেস এবং বামের মিছিল নেমেছিল হেমন্ত বসুর মৃতদেহকে কেন্দ্র করে। হেমন্ত বসুর রক্তমাখা মৃতদেহ ওপরে শোয়ানো আছে জামায় রক্তের দাগ, ওপরে স্লোগান, তোমরা আমায় মারলে কেন, আমি তোমাদের কি করেছি। আর তলায় ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেস একই সঙ্গে মিছিল করে হাঁটছে, খুনি সিপিএম কে চিনে নিন, এই মাটিতে কবর দিন। আমরা খাদ্য আন্দোলনের গুলি চালানোর পর স্বতঃস্ফূর্তভাবে মানুষের গণপ্রতিরোধ দেখেছিলাম, কিন্তু আজকের এই প্রতিবাদ সর্বব্যাপী সর্বস্পর্শীর কারণ হচ্ছে তৃণমূল যে রাজনীতি করেছে পশ্চিমবঙ্গে গত 12 বছর যাবৎ, সেটা মানুষের চূড়ান্ত সর্বনাশ ডেকে এনেছে। এমন একটা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্টে বিশ্বাস করে না। আমি আমার মতো করে কথা বলবো, আমি প্রতিবাদ করব, আমি মিছিল করব, আমি ধর্ণা দেব, আমি বন্ধ করব, আমি পতাকা নিয়ে করব, পতাকা ছাড়া করব, আমি বিনা বাধায় নির্বাচনী কেন্দ্রে পৌঁছে যাব, আমি নির্বাচনে অংশগ্রহণ করব, আমি পঞ্চায়েতে যদি সংখ্যাগরিষ্ঠতা পাই আমি আমার মতো করে বোর্ড গঠন করে নেব। আজকে এই অধিকার আমাকে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে, ভারতের সংবিধান দিয়েছে। এই সংবিধানকে যখন কেউ পদদলিত করেছেন, শ্রীমতী গান্ধীর মতো দুর্দণ্ড প্রতাপ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে মুহূর্তের মধ্যে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যদিও ক্ষমতায় ফিরে এসেছিলেন শ্রীমতী গান্ধী আরেকবার। আপনারা চিন্তা করে দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামেদের উত্থান, প্রফুল্ল সেনের সাময়িক ভুলে আজকে যে বামপন্থীরা রাতারাতি শক্তিশালী হয়ে গেল, তারা নিজেদের অত্যাচারের কথাগুলো এই আন্দোলনের মধ্যে দিয়ে ভুলিয়ে দিতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়িয়ে সিপিআইএম বলছে যে বুদ্ধখোল, বোমা, গুলি, পার্টি অফিস দখল, এগুলো নাকি ওরা কোনোদিন শোনেনি, এটা নাকি পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন হয়নি। আমরা পানতলা দেখেছি, আমরা ধানতলা দেখেছি, আমরা ঘোকসাডাঙ্গা দেখেছি। মানুষের আদিম রিপুর তাড়না থাকতে পারে, কেউ মুহূর্তের উত্তেজনায় প্রতিহিংসায় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, কিন্তু তার জন্য উপযুক্ত শাস্তি বিধান করবার দায়িত্ব সরকারের। আবার বাজারে বামপন্থীরা বলছেন সমস্ত সেটিং, শুধু এখানে সেটিং নয়, শুধু দিদি ভাইয়ের সঙ্গে নয়, শুধু দিদি মোদি গটাপ নয়, আজকে নাকি এখান থেকে আবার নাগপুর আরো দূরে পৌঁছে গেছেন, বলছেন নাগপুর তত্ত্ব সামনে নিয়ে আসছে। মুহূর্তের মধ্যে কয়েকজন সাংবাদিক তারা এমন ভাবে অনুপ্রাণিত করে দিলেন কিছু মানুষের, একজন মহান ব্যক্তিত্ব তার বক্তব্যের অবস্থানই সম্পূর্ণ বদলে গেল। আরে আমরা তো সামনে বলছি আমরা 356 ধারা জারি করার বিরুদ্ধে, কিন্তু ওই ধারাটি আমরা সংবিধান থেকে মুছে ফেলতে চাই না। পার্টি নীতিগতভাবে
কোন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা প্রয়োগ করে ফেলে দিতে চায় না, কারণ কংগ্রেস সমস্ত গণতন্ত্রকে ধর্ষণ করেছে গভীর রাতে, কলমের খোঁচায় একটার পর একটা নির্বাচিত সরকারকে তারা ফেলেছে। আজকে তার বিরুদ্ধে লড়াই করে আমরা ২ থেকে ৩০৩-এ পৌঁছতে পেরেছিলাম। তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আবার সংবাদ মাধ্যম বলছেন, আমাদের কিছু মানুষও বলছেন, পণ্ডিত নেহেরুর পর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন কে, তৃতীয়বারের শপথ নিচ্ছেন কে ফুল টার্মে, তিনি নাকি নরেন্দ্র মোদী। পণ্ডিতজি শপথ নিয়েছিলেন ২ বার নির্বাচনে জিতে। কংগ্রেসের যখন প্রথম অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের কথা উঠল ক্ষমতা হস্তান্তরের আগে, 15টি প্রাদেশিক সভার মধ্যে 13টি প্রাদেশিক সভা ভোট দিয়েছিল সর্দার প্যাটেলের পক্ষে, আর 2 জন ভোট দিয়েছিলেন পট্টভি সীতারামাইয়ার পক্ষে। পণ্ডিত নেহেরু একটা ভোট না পেয়েও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকে সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস আজকে নতুন ভাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বহিরাগত বলছেন বহিরাগত শক্তি। এই রাজনৈতিক দল 14ই আগস্ট মধ্যরাত্রে পতাকা তুলতে গিয়েছিল, পতাকা তুলবে, ফ্রিডম অ্যাট মিডনাইট, মধ্যরাত্রে স্বাধীনতা দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এবারে পতাকা তুলতে পারেনি, পৌঁছতেই পারেনি পাড়ার মোড়ে, হাতে নিয়ে বেরিয়েছিলেন জাতীয় পতাকা। দেখলেন তার আগেই জাতীয় পতাকা হাতে মানুষ রাস্তায় প্রতিবাদ করছে। এক জায়গায় দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থক, যারা কর্মী, যারা নেতা, তারা এই জনরোষের কাছে, জন উন্মাদনার কাছে, জনপ্লাবনের কাছে, এই বহমানতার কাছে কার্যত আত্মসমর্পণ করে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। তার মধ্যে আজকে তারা প্রতিবাদ করেছেন। আমাদের প্রতিবাদ চলবে, আমাদের প্রতিবাদ চলছে। 16ই সেপ্টেম্বর শুভরাত্রি হবে না, রাত্রি কখনো শুভ হয় না। আর শুভরাত্রি বলে মানুষকে দীর্ঘদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া যায় না। দুর্গা পুজোয় আমরা আছি, লক্ষ্মী পুজোয় আমরা আছি, মহালয়ের তর্পণে আমরা আছি, আমরা কালী পুজোতে আছি, আমরা ভাই ফোঁটাতে আছি, আমরা এই প্রতিবাদকে সঙ্গে নিয়ে আছি। আমরা এভাবেই পথ চলবো। আমাদের লক্ষ্য এক, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমরা জানি উনি দেহত্যাগ করতে পারেন, কিন্তু পদত্যাগ করবেন না। আমরা জানি যে ওনার বিরুদ্ধে যত আক্রমণই করবেন না কেন, উনি ক্ষমতা থেকে চলে যাবেন না। আমরা জানি কোন আঞ্চলিক রাজনৈতিক দল, যে দল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছেন, আজকে যে দলের কর্মীরা 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 217 জন বিজেপি কর্মীকে খুন করেছে, আমাদের 37 জন মহিলা কর্মীকে গণধর্ষিত করেছে, আজকে তারা এভাবে চলে যাবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের এখনো যারা আছেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই, যারাও এই প্রতিবাদে সামিল হয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় ছিলেন 90-এর দশকে। মমতার জনপ্রিয়তার ভাটা 1996 সালে পড়ে যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করতে পারেননি। 1998 সালে যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ফিরছে, যখন ভারতবর্ষের একটি প্রথম শ্রেণীর ইংরাজি দৈনিক সে তার এডিটোরিয়াল পেজে লিখছে অটলজির ছবি দিয়ে, দ্য ম্যান নেশন অ্যাওয়েটস, একটা মানুষের জন্য গোটা জাতি প্রতীক্ষা করছে। যখন কংগ্রেসের বিদায় নিশ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভাঙলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। তাই মনে রাখবেন, কংগ্রেসের যখন গর্ভ যন্ত্রণা উঠেছিল, তখন ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, কোনোদিন আজকে সেখানে তারা জন্মই হতো না রাজনৈতিক দলের। আজকে সেই ক্ষণের কথা ভুলে গিয়ে আক্রমণ করছেন বিজেপিকে। আরে মানুষকে রাতারাতি কোন রাজনৈতিক দলের সদস্য বানিয়ে দেওয়া যায় না, ভোটারকে এত তাড়াতাড়ি প্রভাবিত করা যায় না। পশ্চিমবঙ্গের মানুষ সিপিআইএম এর কালো দিনগুলোর কথা ভুলে যায়নি। সিপিআইএম মানুষের বুকের উপর বাধ্যতার সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছিল, পঞ্চায়েত রাজকে কার্যত পার্টি রাজে রূপান্তরিত করেছিল। আর তৃণমূল কংগ্রেস তাদেরই শিক্ষা নিয়ে
তাদের পথ ধরে এগিয়ে পড়েছে। আবার ফরওয়ার্ড ব্লক সেও বিজেপির সমালোচনা করছে। যে ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস অশোক বাবু চলে যাবার পরে যে ফরওয়ার্ড ব্লক আছে কিনা সেটাই মানুষ খোঁজ নিয়ে দেখছে। কারণ দীর্ঘদিন সিপিআইএম এর সঙ্গে সংসার করে ওই ফরওয়ার্ড ব্লকের সিংহ আগেই বেড়াল হয়ে গিয়েছিল, তারাও অবস্থানে বিজেপিকে আক্রমণ করছে, নরেন্দ্র মোদীকে আক্রমণ করছে। আর যারা বিভিন্ন দিকে একটা ডেঙ্গির মশা মারতে পারছে না, তারা মোদি মারবে এ কথা মানুষ কোনোদিন বিশ্বাস করবে না। নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি নন, নরেন্দ্র মোদী কোনো নেতা নন, নরেন্দ্র মোদী কোনো শুধুই একমাত্র কোনো প্রাইম মিনিস্টার নন। নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট, একটা ভাবনা। সেই ভাবনাকে খুন করবার ক্ষমতা আজকে ভারতবর্ষের কোনো রাজনীতির দলের নেই। আমাদের একক সংখ্যাগরিষ্ঠতা থাক বা না থাক, কারা প্রতিবাদ করছেন, কে বিরোধী দলনেতা? নার্ভাস 99 এর পরে সেঞ্চুরি করতে গিয়ে হালকা ব্যাটের কোনায় বল লাগিয়ে আউট হয়ে গেছেন। একজন কংগ্রেসী বন্ধু আমার দীর্ঘদিনের বাজি ফাটাচ্ছে। কিরে কি হলো, আনন্দ করছিস কেন? আমার হাওড়ার বাড়ির পাশে কিসের আনন্দ? আরে তোর পার্টির তো কিছু হয়নি, একটাই জিতেছে, কবে তৃণমূলে চলে যাবে ঠিক নেই। বললো বুঝবি না। কি বুঝবো না? বলে এ উদ্ধত্তকে মানা যায় না। আমি বাজি ফাটাচ্ছি কিসের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস 40-এ শেষ হয়ে যাবে, আজকে আমরা 99-এ পৌঁছেছি, ডবলের বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছিলেন, তার জন্য আমরা আনন্দ পালন করছি। আর যারা অবশিষ্ট কংগ্রেসীরা আছেন, জাতীয়তাবাদী কর্মীরা আছেন, যারা আমাদের মতোই বন্দে মাতারম বলেন, ভারত মাতার জয়ধ্বনি দেন, যারা এই দেশের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন, যারা এখনো স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত অবস্থায় থেকে এই দেশের উত্থান পতনকে নিজের দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, তারা কোন রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন? এখানে সিপিআইএম এর বিরুদ্ধে যে কংগ্রেস লড়াই করেছিল, যে কংগ্রেসের প্রথম স্লোগান ছিল না জাত পর না পাত পর মোহর লাগাইয়ে হাত পর, 80-র দশক ওই হাতে মোহর লাগানোর পরে হাওড়ার কেন্দুয়া গ্রামে হাতটা কেটে নেওয়া হয়েছিল। জীবন্ত মানুষের মুখে জীবন্ত কই মাছ ঢুকিয়ে যে কংগ্রেস কর্মীদের সিপিআইএম খুন করেছে, যারা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শহীদ বেদি বানিয়ে রেখেছে, আর বছরে একবার করে রেড স্যালুট দিচ্ছে তার সামনে। স্থানীয় বুথের লোক না এলে দূর থেকে ডেকে নিয়ে এসেও রেড স্যালুট দেওয়ার চেষ্টা করছে গত 6 মাস ব্যাপী। যারা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকেও সরাসরি নাম করে আক্রমণ করছেন, আর তারা দিল্লিতে গিয়ে এই ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করবার জন্য আজকে একই সঙ্গে পায়ে পা মিলিয়ে পার্লামেন্ট থেকে, লোকসভা, রাজ্যসভা থেকে ওয়াকআউট করছেন। এই রাজনীতির বিরুদ্ধাচরণ করতে হবে। 7 ফেজের নির্বাচন, 4th ফেজ পর্যন্ত নির্বাচন চলল। এখানে জয়রাম রমেশ এলেন, সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তরে তিনি মুখ খুললেন না। 4th ফেজে খালি মুর্শিদাবাদের নির্বাচনটা পেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে ওপাশ থেকে দিল্লি থেকে বলে দেওয়া হলো এদিকে তাকিয়ে, মেরে মন কি গঙ্গা और तेरे मन की যমুনা, बोल রাধা बोल संगम होगा कि नहीं। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 40 পেরোতে পারবে না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভোটের পরে জোটটা আমি বুঝে নেব। কতদিন জোট বুঝবেন? জোট শেষ, জোটের গল্প শেষ। পশ্চিমবঙ্গের মানুষ, বামপন্থী এবং কংগ্রেস এই জোটকে প্রত্যাখ্যান করেছে। এখানকার জাতীয়তাবাদী মানুষ, রবীন্দ্রপ্রেমী মানুষ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পরে উজ্জীবিত হওয়া মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে। আজকে তারা পথে নেমেছে, বাঙালি বাংলার মতো করে প্রতিবাদ করছে। বলছেন বিজেপি বাংলার ভাষা বোঝে না, এখন সিপিএমও বলছে। কোন বাংলার ভাষা? যে সিপিআইএম, যে অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তাদের পিপলস ওয়ার পত্রিকায় একটি ম্যাপ প্রকাশ করেছিল, 28টা রাজ্যে রাষ্ট্রে ভারতকে টুকরো টুকরো করে দাও, তারপরে তাকে ক্ষমতার হস্তান্তর করো। ব্রিটিশের কাছে যারা ডেপুটেশন দিয়েছিল এবং সগর্বে তাদের পিপলস ওয়ার পত্রিকায় ছবি দিয়ে প্রকাশ করেছিল, তারা বাংলা বাঙালির কথা বলছেন।
পাকিস্তানের দাবিকে যারা সরাসরি সমর্থন করেছে, আজকে তারা এই গণ আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে বিজেপিকে গো ব্যাক বলছে। আজকে বিজেপির নেতৃত্বকে দিয়ে তাকিয়ে বলছে আমাদের বিজেপিকে কোনো প্রয়োজন নেই। এই বাংলার মাটিতে যেখানে দাঁড়িয়ে এই বক্তৃতা চলছে, যদি গোপাল মুখার্জি না থাকতেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, যদি নদিয়ায় রানী জ্যোতির্ময়ী না থাকতেন, যদি বাঁকুড়া ওই হুগলির মধ্যে এনসি চ্যাটার্জি না থাকতেন, যদি রমেশ মজুমদার না থাকতেন, যদি আমাদের মেঘনাথ সাহা না থাকতেন, তাহলে আজকে আমরা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারতাম না। তাই এই অবস্থার মধ্যে আজকে বাঙালিকে রুখে দাঁড়াতে হবে। রবীন্দ্রসঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমাদের এত গর্ব, সেই রবীন্দ্রনাথ রচনা করেছিলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ প্রেমী সুনীল গাঙ্গুলির ভাটি পিঠে দখল হয়ে গেছে। জ্যোতিবাবুর বাড়িটা দখল হয়েছে কিনা এখনো পর্যন্ত জানা নেই, এইটার খবর এখনো পর্যন্ত আসেনি। ভারতবর্ষ খুব একটা বেশি উৎসাহিত নয় দেখছি এই খবর নিয়ে। কিন্তু আমরা আবেদন করছি সমস্ত মানুষের কাছে, এই প্রতিবাদের মধ্যে ওপার বাংলার কথা ভুলে যাবেন না। কারণ ওদের পূর্বপুরুষ কেউ পাকিস্তানের জন্য লড়াই করেনি, ওরা স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছে। ওখানে যে মানুষরা বাস করছেন, অসংখ্য নমশূদ্র, অসংখ্য মতুয়া, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, যারা ইসলাম কবুল করেনি, যারা নিজেদের মত নিয়ে, নিজেদের পথ নিয়ে, নিজেদের সংস্কৃতি নিয়ে, নিজেদের বেশভূষা নিয়ে, নিজেদের সাধনা নিয়ে, নিজের পূজা অর্চনা নিয়ে বেঁচে আছেন, আজকে তারা রক্তাক্ত হচ্ছেন। তাদের পরিবারের মেয়েকে আজকে জোর করে ধর্ষণ করা হচ্ছে। আজকে এর বিরুদ্ধে আপনাদের রুখতে হবে। বাংলাদেশের প্রতিষ্ঠিত সাংবাদিক ফোন করলেন আমায় যে আপনার দল ত্রিপুরায় ক্ষমতায় আছে, ত্রিপুরায় ঢুকতে বলে দিন। প্রবল প্রভাবশালী সাংবাদিক 2 ঘন্টা আগে ফোন করেছেন, 2 ঘন্টা পরে আমি দেখছি টিভির পর্দায় যে তাকে ত্রিপুরায় ঢোকবার আগে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমাদের ওপারের বহু মানুষ আজকে পালিয়ে এদিক ওদিক বাঁচার চেষ্টা করছেন। কুমিল্লা জেলার, কুমিল্লা শহরের যিনি মেয়র, একজন মহিলা, নাম বলছি না, মহিলা, তার নাম দেওয়া হয়েছে রসমালাই। প্রকাশ্যে বিবৃতি চলেছে যে রসমালাইকে, পরের শব্দ আর বলা যাবে না এই সভায়, যে ভাষায় বাংলাদেশের স্লোগান চলেছে। আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে পারি, কিন্তু ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট রাজনৈতিক সীমার মধ্যে রাজনীতির ভাষায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা এখনো দাঁড়িয়ে বলছি যে এই পশ্চিমবঙ্গের মানুষের একমাত্র মুক্তির পথ হলো তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া। কারণ তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের যদি পরিভাষা দেখেন, কোনো রাজনৈতিক দল নয়। একটা রাজনৈতিক দল জন্মগ্রহণ করেছিল, তার একমাত্র লক্ষ্য ছিল সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। কারণ কংগ্রেস সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই আন্তরিক ছিলেন না, তাই তৈরি হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় 2011 সালে আসবার পর 2011 থেকে 16 সাল পর্যন্ত তারা 34 বছরের একটা মৃত সময়ের কাটা ছেঁড়া করলো। আর তারপরে শুরু করেছে অন্ধ মোদী বিরোধিতা। আজকে কত সহ্য করছে বিজেপি কর্মীরা। আমাদের কর্মীদের মোবাইল থেকে তার হাতে, তার ফেসবুক অন করে দিয়ে আজকে তার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে। তার শিশুপুত্রের মাথায় রিভলভার ধরে তার বউকে তার সামনে নগ্ন করে দেওয়া হয়েছে। সেদিন যদি কলকাতার প্রতিবাদী বাঙালিরা বিজেপিকে অচ্ছুত ভেবে কিংবা নিজের প্রাণের ভয়ে প্রতিবাদে নেমে পড়তেন, না করে প্রতিবাদে নেমে পড়তেন, আজকে আরজি করের এই মেয়েটির প্রাণ হারাতে হতো না। 2021 নির্বাচনের পর যেদিন 27 দিনে বিজেপির 56 জন কর্মী খুন হলেন, 26 জন বিজেপির মহিলা কর্মী ধর্ষিতা হয়ে গেলেন, সেদিন যদি রাস্তায় মোমবাতি নিয়ে আপনারা বেরোতেন যে আমি বিজেপিকে পছন্দ করি না, আমি ঘৃণা করি, আমি বিজেপির বিরুদ্ধে আচরণ করব, আমি বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব, প্রয়োজনে গণপ্রতিরোধের রাস্তা তৈরি করব, এই অধিকার প্রত্যেক মানুষের আছে। কিন্তু আমাকে খুন করবার অধিকার কোনো রাজনীতিতে কেউ কাউকে দেয়নি। সেদিন প্রতিবাদ হয়নি। সেদিন প্রতিবাদ হলে আজকে এই দিন দেখতে হতো না। জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে গ্রাস করেছে তৃণমূল কংগ্রেস। আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, এই লড়াই থামবে না। আমাদের দল
একটা সময় ছিল আমরা দুটো আসন ছিলাম, আমরা দুজন আসন, দুটো আসন, তাও একটি নিজের শক্তিতে জেতা নয়। অন্ধ্রপ্রদেশে জঙ্গা রেড্ডি জিতেছিলেন এনটিআর এর সঙ্গে আসন সমঝোতা করে। সেদিনও আমরা বিজেপি বলেছিলাম যে আমরা এখানে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। কোন সর্বদলীয় সভায় বিজেপিকে পশ্চিমবঙ্গে ডাকা হতো না। আমি আর রাহুল সিনহা দুজনে পার্টি অফিসে বসে আলোচনা করতাম যে বুদ্ধদেব বাবু বলতেন যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। এই উদ্ধত্তের জবাব মানুষ দিয়েছে। বিজেপি কিন্তু চলে যায়নি, ময়দানে ছিল, আজও আছে। যারা বিভিন্ন অপপ্রচারের মধ্যে দিয়ে সিটিং এর তত্ত্ব করছেন, মানুষ কিন্তু তাদের সেটিং একদম পাকাপাকি করে দিয়েছেন বিধানসভায়, তাদের শূন্য করে দিয়ে। তাই কোনোভাবে ও পথে হাঁটবেন না। সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী। কিভাবে হবে, কখন হবে আপনারা দেখতে পাবেন। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। 2026-এর আগেই মানুষ নতুন সরকার পেতে চলেছে। এই সরকার থাকবে না, এই সরকার থাকতে পারে না, এই সরকার চলতে পারে না যেখানে এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির নেতাদের কাছে কাগজ সব সরবরাহ করে, বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে গোপন তথ্য এক নেতা আরেক নেতার বিরুদ্ধে তুলে দেয়, যেখানে সর্বোচ্চ নেত্রী জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধের কথাবার্তা পর্যন্ত তলায় তলায় বিভিন্ন জায়গায় তৃণমূলীরা প্রচার করে। সেই দল আর যাই হোক 2026 শেষ করতে পারবে না। তাই কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কোনো লাঠি বোমার প্রয়োজন নেই, কোনো কদর্য ভাষার প্রয়োজন নেই, বামপন্থীদের মতো কথিত তথাকথিত কোনো বিপ্লবের প্রয়োজন নেই, কোনো গণ আন্দোলনের মধ্যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মধ্যে নিজের দলের পতাকা নিয়ে ঢুকে প্রাসঙ্গিক হবার কোনো প্রশ্ন নেই। তৃণমূল এগিয়ে চলেছে, তৃণমূল এগিয়ে চলেছে, এগিয়ে বাংলা, এগিয়ে তৃণমূল। দূরদর্শী ফিরহাদ হাকিম তিনি আগেই গঙ্গার ঘাটে গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন বাবুঘাটে। উনি দেখতে পেয়েছেন দলের ভবিষ্যৎ ওই বাবুঘাটেই তৃণমূলের বিসর্জন, বঙ্গোপসাগর পর্যন্ত যাবার দরকার নেই। এই নদীতেই তৃণমূল ডুববে। তৃণমূলকে না সরালে পশ্চিমবঙ্গে কোথাও কোনো অবস্থার পরিবর্তন করা সম্ভব নয়। তাই এখনো যারা রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হচ্ছেন, এখনো জাতীয়তাবাদী কংগ্রেস কর্মীরা নতুন করে নতুন সম্ভাবনার নতুন সমীকরণের স্বপ্ন দেখছেন। তারা মিথ্যা ভোট ভাগের রাজনীতিতে দৌড়ে তৃণমূল কংগ্রেসকে আরো ক্ষমতায় রাখার চেষ্টা করছে। সংখ্যালঘুদের বুঝতে হবে যে এই দেশে থাকতে গেলে বিজেপিকে সঙ্গে নিয়ে থাকতে হবে। এই দেশে থাকতে গেলে নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে থাকতে হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না। আপনারা যদি মনে করেন কেউ যদি বুঝিয়ে তাকে সংখ্যা দিয়ে ভারতবর্ষের সবকিছু বদলে দেবেন, পারবেন না। বদলাতে পেরেছিলেন 1947 সালে, সেদিন আমাদের এই শক্তি দেশের মানুষ দেয়নি। আজ এই জিনিস সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন দীর্ঘদিন সংখ্যালঘু ভোট নিয়ে, দীর্ঘদিন হিন্দু বিরোধিতা করে, হিন্দুদের সংস্কৃতি রীতি নীতির বিপরীতে দাঁড়িয়ে তাদের অসম্মানিত করে, তাদের দুর্গাপুজোর সঙ্গে রাজনীতি রং লাগিয়ে দিয়ে আজকে আপনি শুধুমাত্র আপনার ব্লক ভোটকে সুরক্ষিত রেখে তৃতীয়বার হয়েছেন, চতুর্থবারের জন্য গোলে বল ঢোকাবেন, আপনি পারবেন না। আপনার এক পা ভাঙা থাকুক, ঈশ্বর করুক আপনার দুটো আরো বেশি পা দিয়ে দিন, আর আপনি গোলে বল ঢোকাতে পারবেন না। দিন শেষ, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে। এই সুযোগ সন্ধানী কিছু মানুষ যারা এসে শেষ বেলায় প্রাসঙ্গিক হয়ে উঠছে, যারা আপনাদের কাছে আস্তে আস্তে এগোচ্ছে, ধীরে ধীরে প্যার কো বাড়ানা হ্যায়, হাত সে গুজার জানা হ্যায়। কি ভালোবাসা, কি প্রেম মানুষের এখন সিপিআইএম এর প্রতি, সিপিএম এর আজকে মানুষকে দেখাচ্ছে। সিপিএম এর এই ভালোবাসা মানে ভাবা যাচ্ছে না। সিপিআইএম এসব কথা শুনেইনি কোনোদিন যে দেশে এ ধরনের চক্রান্ত হতে পারে। ধর্ষণ সেটা কি জিনিস, কিভাবে হয়? সিপিআইএম এর নেতারা প্রশ্ন করছে, কোনোদিন বলেনি। আমরা বারবার বলি বানতলা
ধানতলা, মনে পড়ে ধানতলা, বিয়ে বাড়ির গাড়ি থামিয়ে সিপিআইএম এর নেতা খালি বড়ের ঠাকুমা আর নিতকনেকে বাদ দিয়ে স্কুলের মধ্যে গিয়ে গণধর্ষণ করেছিলেন। ভুলে গেলেন ধানতলা অনিল বিশ্বাসের স্টেটমেন্ট, যেখানে বিদ্যাদানের কথা ছিল ওখানে বীর্যদান করে দিয়েছিলেন আপনার তরুণ তরুণীরা। সেদিন সেই কথাগুলো ভুলে গেলেন। নতুন করে মানুষের সামনে আপনারা ভালোবাসার কথা বলছেন, ঘৃণা ছড়ানোর কথা বলছেন। ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, অবিশ্বাসের রাজনীতি, ভারতীয় সংস্কৃতি বিরোধিতার রাজনীতি, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার রাজনীতি, বাংলার পাঠ্যক্রম বদলের রাজনীতি, বাংলার মানুষের মনীষীদের অবমাননার রাজনীতি শুরু করেছিলেন আপনারা সিপিআইএম। আজকে সময় মানুষ আপনাদের বুঝে নিয়েছে, আপনাদের প্রত্যাখ্যান করেছে। আপনারা যেখানে আছেন ভালো থাকুন, কারণ দীর্ঘ পথ অতিক্রম করে আপনারা ক্লান্ত। চাচার পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টি, হরে কৃষ্ণ কুমারের পার্টি, সেই পার্টি আত্মসমর্পণ করেছে নবান্নয় গিয়ে ফিশ ফ্রাই এর মধ্যে দিয়ে। তাদের আত্মা চমকে চমকে উঠেছে। নো ভোট টু বিজেপি, অংশগ্রহণ আপনারাও করেছিলেন। ফলাফল কি? ফলাফল হলো আরজি কর, ফলাফল হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। 3 বার ক্ষমতায় জিতে আপনি যদি মনে করেন ক্ষমতায় আসা এবং নির্বাচনে জেতাই শেষ কথা, তাহলে সেটা চলতে পারেন না। এই যে আমাদের সভাপতি সুকান্ত মজুমদার বসে আছেন, দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন। দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন কোন জায়গায়? দেশের সমস্ত রাজনীতির রেকর্ড ভেঙে দিয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা লোকসভা কেন্দ্রে 4 বার গেছেন, 4 বার বিজেপির সভাপতিকে হারানোর জন্য। তারপরেও তাকে প্রত্যাখ্যান করেছে, বিজেপির প্রার্থী ওখানে জিতেছে। এই জয়ে উদ্বেলিত হয়ে যদি এখন আমাদের সুকান্ত মজুমদার হঠাৎ জন্মাষ্টমীর দিনে কিংবা যে কোনো দিন সন্ধ্যাবেলা কৃষ্ণের মন্দিরের সামনে একটা বাঁশি হাতে দাঁড়িয়ে পড়ে যে কৃষ্ণ কালো আমিও কালো, আমার মুখেই ননি ঢালো, আর আপনি কি মনে করবেন সমস্ত বালুরঘাটের মহিলারা এসে তার দিকে ঝাঁপিয়ে পড়বে? 2-4 জন ওই মহিলা মোর্চা ছাড়া কোনো লোক খুঁজে পাবেন না। আর যদি কেউ ননির হাঁড়ি মাথায় ভেঙে দেয়, চরম বিপদ। কারণ ওখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হবে কলকাতায়। গোটা উত্তরবঙ্গে এই মুহূর্তে সরকারি কোনো হসপিটালে কোনো নিউরো সার্জন নেই। কোন অবস্থায় পৌঁছে দিয়েছেন গোটা উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গের সঙ্গে অবহেলা করেছেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল। তাই আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য এক, আমাদের ভাষা এক, একটাই আমাদের শব্দ যে তৃণমূলকে সরাতে হবে, তৃণমূল সরকারের ফাঁসি দিতে হবে। এই সরকার শুধু জনবিরোধী নয়, এই সরকার শুধু শ্রমিক বিরোধী নয়, এই সরকার শুধু চিকিৎসক বিরোধী নয়, এই সরকার প্রকৃতি বিরোধী। কলকাতার বিভিন্ন জলাভূমির ওপরে বাড়ি হচ্ছে। যদি সত্যিই গ্রিন বেঞ্চ কোনো ব্যবস্থা নেয় 10 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে যাবেন। গোটা উত্তরবঙ্গের ডুয়ার্সে একটার পর একটা রিসোর্ট তৈরি হচ্ছে। বনমন্ত্রী জেলে বসে বনমন্ত্রী অপারেট করছেন কিনা জানি না, তবে বন দপ্তরের জমি একটার পর একটা ওই মাফুজা আম্বুজা কি সব নাম আছে, তাদের 5 তারা হোটেল তৈরি হয়ে যাচ্ছে। গোটা উত্তরবঙ্গের জঙ্গলের কাঠ চুরি করেছে তৃণমূল কংগ্রেস, জলা জমিকে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস, ইকোলজিক্যাল ব্যালেন্সকে ভেঙে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সুন্দরবনে আজকে সমস্ত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার ম্যানগ্রোভকে ভেঙে দিয়ে আজকে সেখানে উপড়ে ফেলে সেখানে মাছের ভেড়ি তৈরি করছে। এই সরকার প্রকৃতি বিরোধী সরকার। এই সরকার যেটা আছে ওটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, ওটা তৃণমূল কংগ্রেস সরকার। দিল্লিতে যেটা আছে ওটা ভারত সরকার। সেই সরকার নমনীয়তা দেখাচ্ছে, সেই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তার আস্থা দেখাচ্ছে, আর তার জন্য এই সরকারটা এখানে টিকে আছে। কিন্তু এবার তো বলতেই হবে রাজ্যপালের দিকে তাকিয়ে যে মানুষ তো আপনাকে প্রশ্ন করছে, আমাদের প্রশ্ন করছে। আমি তো বিজেপির মুখপাত্র, আমি তো বিজেপির প্রতীকে জেতা যে বিধায়করা আছেন আমি তাদের প্রতিনিধিত্ব করতে পারি, কিন্তু আমি আপনার মুখপাত্র নই, আমি রাজভবনের প্রতিনিধি নই। আপনার কালো চশমার ভেতর দিয়ে আপনি কি দেখছেন?
পশ্চিমবঙ্গে এখনো কি আইনের শাসন আছে? টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি বলতে যা বোঝায়, গতকাল দক্ষিণ 24 পরগনার যারা ওখানের বিচারপতি আছেন তারা চিঠি লিখে জানিয়েছেন যে পস্কো মামলায় রায় দিতে গেলে তারা চরম অসুবিধার মধ্যে পড়ছেন, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন, পরিবার আক্রান্ত হচ্ছে। তাই যেখানে লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, যেখানে বিচারক প্রকাশ্যে এই কথা বলছে, যেখানে সাংবাদিকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, ক্ষতবিক্ষত হচ্ছে, যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মেরে দেওয়া হচ্ছে, সেই রাজ্যে গণতন্ত্রের কিছু অবশিষ্ট আছে কিনা আপনাদের চিন্তা করতে হবে। তাই রাজ্যপালের কাছে আমরা বিবৃতি নয়, মানুষ এখন অ্যাকশন চাইছে, মানুষ অ্যাকশন চাইছে, অ্যাকশন। প্রত্যেক টেক্সটের একটা কনটেক্সট থাকে, আর সেটা যদি না থাকে তাহলে প্রিটেক্সট হয়ে যাবে। এখন মানুষকে মানুষের মতো করে এই আবেগকে সম্মান জানাতে হবে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত কোর্টকে বুঝতে হবে যে আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য, মানুষ আদালতের জন্য জন্মগ্রহণ করেনি। এই আবেগকে ছুঁতে হবে। আমরা বিচারকদের পক্ষে, বিচারপতিদের পক্ষে, প্রলম্বিত বিচার প্রক্রিয়া তারও আমরা পক্ষে। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, আমরা তার পক্ষে। কিন্তু একবার তারাও দেওয়ালে কান পেতে শুনুন, মানুষ কাঁদছে, কলকাতা কাঁদছে, রামকৃষ্ণ কাঁদছে। রামকৃষ্ণও আজকে এর থেকে বিরক্ত হয়ে গেছেন। রামকৃষ্ণের যে গতি করে দিয়েছে মমতা ব্যানার্জি, সে মানে যে পর্যায়ে পৌঁছেছে তার কোনো আর কর্তব্য নেই। কথায় কথায় রামকৃষ্ণকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে কাঁচের বাক্সে বন্ধ করে দিয়ে কারোর বাড়ির সঙ্গে চাঁদাপত্র ঠিকঠাক না দেওয়া হলে তার বাড়ির দরজায় আটকে দিচ্ছে রামকৃষ্ণকে। রামকৃষ্ণর স্বপ্ন পেয়েছেন, কারণ ইনি তো আবার সারদার পরের রূপে ঘুরে এসেছেন। বলছেন গোগড়ো সাপ, রাত্রিবেলা রামকৃষ্ণ বললে তুই কি বলেছিস? আমি তো গোগড়ো সাপকে উপদেশ দিয়েছিলাম, আমি তো সঞ্জীব ঘোষকে কোনো উপদেশ দিয়ে যাইনি, সন্দীপ ঘোষকে আমি তো কোনো কথা বলিনি। তাই এই অবস্থার বাইরে বেরোনোর একটাই পথ হচ্ছে, সেই পথ হচ্ছে সোজা পথ, তৃণমূলকে বিসর্জন, তৃণমূলের বিসর্জন, তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ।